बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदअतिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলাম এট দ্য ক্রসরোডস বইটা ধরে পড়তেছিলাম। দুই একজন নতুন থাকলে তাদের অবগতির জন্য, বইটা 1934 সালে লেখা। লাহোর এবং দিল্লি থেকে একযোগে প্রকাশিত হয়েছিল তখন। লিখছেন যিনি, ওনার নাম মোহাম্মদ আসাদ। 1900 সালে জন্ম, 1992 সালে মৃত্যু। অস্ট্রিয়ান জার্মান অরিজিনের ইহুদি ছিলেন, সাদা চামড়া ইহুদি। নাম ছিল লিওপোল্ড ওয়েস। তারপরে মুসলমান হওয়ার পরে নাম ছিল মোহাম্মদ আসাদ। বইটা ইসলামের দ্য ক্রসরোডস বলতে উনি বোঝাইছেন ইসলাম একটা মানে চার রাস্তার মোড় হয় না, যে জায়গাটায় দুইটা রাস্তা একে অপরকে ছেদ করে, যেখানে সেখানে চারটা রাস্তা মনে হয় যে চারটা রাস্তা এসে মিলছে। তো বলতেছেন যে ওইখানে পথের যে চিহ্ন, পথের যে ডিরেকশন দেওয়া থাকে, একটা হচ্ছে টুয়ার্ডস ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ওয়েস্টার্ন ভ্যালিউস, আর একটা হচ্ছে ইসলামের ফেথ বেসড সিভিলাইজেশন, সেই দিকে যাওয়া, সেই ঐতিহ্যের দিকে যাওয়া। আমরা কোনটা চুজ করব এটা আমাদের উপর ডিপেন্ড করে। একদিকে ইসলাম বা ইসলামিক ভ্যালুস সব শেষ হয়ে যাবে যদি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পথটা ধরি। আরেকদিকে আমরা গেলে আমাদের অরিজিনে ফিরে যেতে পারবো। অরিজিন বলতে আবার আমাদের সেই তাঁবুতে থাকতে হবে সেটা না, সেই অরিজিনের কথা বলেন না উনি। অরিজিন বলতে বোঝাচ্ছেন যে আমাদের ফেথ বেস সিভিলাইজেশন যেটা ছিল, ইমান ভিত্তিক সভ্যতা, সেই দিকে আমরা যাব এবং সেই অবস্থানে আবার ফিরে যেতে পারবো। এর ভিতরে যত ভেজাল ঢুকছে আমাদের সেগুলোকে মুক্ত করে, এরকম ছিল সেন্সটা আর কি। তো আমরা এখন যে চ্যাপ্টারটা পড়তেছি, এই চ্যাপ্টারটার নাম ছিল স্পিরিট অফ দ্য ওয়েস্ট। পশ্চিমা সভ্যতা যেটাকে আমরা বলি, মূলত ইউরোপ এবং বাই এক্সটেনশন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো আসবে। সাথে আমরা অ্যাংলো স্যাক্সনদের যে সমস্ত জায়গায় আছে তাদের মানে যে সমস্ত জায়গায় তারা সেটেল করছে। একটা সময় সাউথ আফ্রিকা হয়তো এই পর্যায়ে পড়তো, এখন আর নাই। যাই হোক, তো ওয়েস্ট বলতে এগুলা আর কি। এদের স্পিরিটটা কি, মানে তাদের চালিকা শক্তি কি, এই নিয়ে ছিল এই চ্যাপ্টারটা। আমাদের প্রোগ্রেস স্লো, খুব একটা ফাস্ট হচ্ছে না, বা ফাস্ট চাচ্ছিও না আমি। তো আর গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব। গতদিন খুব সুন্দর একটা প্যাসেজ আমরা পড়ছিলাম, আর ওইটা পড়ে আবার শুরু করি, তাহলে আপনারা মানে জিনিসটা অনুধাবন করতে পারবেন সুন্দরভাবে ইনশাআল্লাহ। সেই প্যাসেজটা ছিল, দ্য অ্যাভারেজ অক্সিডেন্টাল, বি হি এ ডেমোক্রেট অর এ ফ্যাসিস্ট। গড়পড়তা অক্সিডেন্টাল মানে পশ্চিমা মানুষজন, সে ডেমোক্রেট হোক অথবা ফ্যাসিস্ট হোক, ক্যাপিটালিস্ট অর কমিউনিস্ট, ক্যাপিটালিস্ট হোক বা কমিউনিস্ট হোক, এ ম্যানুয়াল ওয়ার্কার অর এন ইন্টেলেকচুয়াল, একজন কায়িক শ্রম করে যে শ্রমিক হোক অথবা বুদ্ধিজীবী হোক, knows only one positive religion, সে একটাই মাত্র সত্যিকার সেন্সে একটাই ধর্ম চেনে সে বা ধর্ম জানে সে, and that is the worship of material progress, এবং সেটা হচ্ছে বস্তুবাদী বা বস্তু লাভ করার বা বস্তুবাদী যে প্রোগ্রেস বা প্রগতি। উদাহরণ দিয়েছিলাম আমি যে কালকে আপনার ইলেকট্রিসিটি ছিল না, আজকে ফ্যান আছে। আগামীকালকে
এয়ার কন্ডিশন আছে, তারপরে স্মার্ট ওয়াচ, স্মার্ট উইপন, স্মার্ট এটা স্মার্ট সেটা, কত কিছু শুনি না আমরা এগুলা। And একদম একটা শেষ মাথায় এখন কি আছে? এআই, না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সর্বসাম্প্রতিক গড দুনিয়ার, গড উইথ এ স্মল জি আর কি। এবং খুবই ফিতনার ব্যাপার যে মানুষ, মুসলমানদের বা মুসলমানদের পক্ষের মানুষ দেখতেছি যে এআই কে জিজ্ঞেস করে অথেন্টিকেট করতেছে যে কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে নাকি, বা কোরআন কি সত্যি নাকি, বা রাসূল কি সত্যি নাকি, ইত্যাদি। নাউজুবিল্লাহ। কত রিস্কি একটা ব্যাপার। একদিন কোন এক এআই তার ইনপুট অনুযায়ী যদি বলে যে না এটা সত্যি না, তাহলে আপনার ইমান হারায় যাবে, ইমান ইমান নড়বড়ে হয়ে যাবে। যাই হোক, তো এই এই কথাটা বলছেন এখানে, the belief that there is no other goal in life than to make that very life continually easier, or as the current expression goes, independent of nature। কি সেটা? সেটার বিশ্বাসটা কি যে জীবনের আর কোনো উদ্দেশ্য লক্ষ্য নাই, লাইফকে কত ইজিয়ার বানানো যায়, কত কমফোর্টেবল বানানো যায়, কত সহজ বানানো যায়, কত উপভোগ্য বানানো যায়, কত সুখকর বানানো যায়। অ্যাজ দ্য কারেন্ট এক্সপ্রেশন গোজ, ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার। নেচারের, প্রকৃতির থেকে আপনি মুক্ত হয়ে যাবেন বা ইন্ডিপেন্ডেন্ট হবেন, প্রকৃতির উপর নির্ভরশীলতা থাকবে না আপনার। জাস্ট ফর এক্সাম্পল, এখন বাংলাদেশে ধরেন কয়েকদিন পরে তীব্র গরম পড়বে, চৈত্র মাস, বৈশাখ মাস, সেটা চৈত্র বৈশাখ হোক অথবা পৌষ মাঘ হোক, আপনি যদি সত্যিকার নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন, মানে বলতে যেটা বোঝায় আমরা, শুধু এয়ার কুলার না, তাহলে আপনি আপনার ঘরের টেম্পারেচারটা একই জায়গায় রাখতে পারেন। বাইরে কি চলতেছে, নেচারে কি হচ্ছে, সেটা থেকে আপনি ইন্ডিপেন্ডেন্ট, এক ধরনের ইন্ডিপেন্ডেন্স আপনার আছে। এটা একটা উদাহরণ দিলাম আর কি, জাস্ট। তো বলতেছেন যে এরপরের কথাটা আমি বলছিলাম যে খুব সুন্দর একটা কথা, দ্য টেম্পলস অফ দিস রিলিজিয়ান, এই ধর্ম, এই যে বস্তুবাদী বস্তুবাদী ধর্ম যেটা, বা বস্তুবাদ, মানে বস্তুবাদী প্রগতি বা বস্তুবাদী উন্নতি বা বস্তুবাদী ঈশ্বরের যে ধর্ম, অ্যাচিভমেন্ট, অন এন্ড অন অ্যাচিভমেন্ট, মানে ওইগুলা উন্নত করা। গাড়ির ব্যাপারে ধরেন, গাড়ি আজ থেকে 100 বছর আগে কি ছিল, এখন কি, প্লেন কি ছিল, এখন কি, ট্রেন কি ছিল, এখন কি, মানে প্রোগ্রেসিভলি আমরা এগুলোতে শুধু উন্নততর হচ্ছি বা হওয়ার পথে যাচ্ছি, সেটা। তো বলতেছেন টেম্পলস অফ দিস রিলিজিয়ান আর দ্য জায়ান্টিক ফ্যাক্টরিজ, এই এই দিনের টেম্পলস, উপাসনাগার, উপাসনাগার বলতে পারেন, মন্দির বলতে পারেন, বা আরো কিছু বলতে পারেন। টেম্পলস বলতে যা বোঝায়, অফ দিস রিলিজিয়ান আর দ্য জায়ান্টিক ফ্যাক্টরিজ, এগুলো হচ্ছে কি, এই এই দিনের বা এই ধর্মের হয় কোথায়, উপাসনা বা চর্চা হয় কোথায়? জায়ান্টিক ফ্যাক্টরিজে হয়, মানে বড় বড় ফ্যাক্টরি, শিল্প কারখানায় হয়, সিনেমাতে হয়। সিনেমা উনি তো আর বেঁচে নেই, এখন জানতেন যে সিনেমা এখন তো আমাদের পকেট সিনেমা হয়ে গেছে, সবাই হলে আর যাইতে হয় না। কেমিক্যাল ল্যাবরেটরিজ, বড় বড় কেমিক্যাল ল্যাবরেটরিজ যেখানে গবেষণা হয়। ড্যান্স হলস, যেখানে বা মানে নাচের আয়োজন হয়। হাইড্রো ইলেকট্রিক ওয়ার্কস, জলবিদ্যুৎ যেটা আমরা বলি, যেমন কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, এই ধরনের ব্যাপারগুলা। এন্ড দ্য প্রিস্ট, এটার প্রিস্ট কারা, যাজক, ধর্মযাজক কারা, মোল্লা কারা, হুজুর কারা, এই এই ধর্মের। প্রিস্ট আর ব্যাংকার্স, ইঞ্জিনিয়ার্স, ফিল্ম স্টার্স। ব্যাংকার, ইঞ্জিনিয়ার, ফিল্ম স্টার্স, সেলিব্রিটি যারা সিনেমা জগতের। ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে মানে খুব খুব বড় ধরনের, ধরেন এলন মাস্কের কথা আসবে, টেসলা, টেসলার মালিক, বা আরেকটা কিছু, এই কি স্যাম অল্টম্যান, ওপেন এআই এর মালিক, এরকম আসবে আর কি। ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি, রেকর্ড স্পোর্টসম্যান অথবা স্পোর্টসম্যান যারা স্টার্স, স্পোর্টস স্টার্স আছে না, যেমন ধরেন আমি আমার আমার সময়কার কথা বলছি, বা আমার সময়ের, আমি যখন এটা খোঁজ খবর রাখতাম, মাইকেল জর্ডান, শাকিল অনিল, আমেরিকায় যারা থাকেন নামগুলো হয়তো শুনছেন, ম্যাজিক জনসন, তারপরে পরবর্তীতে ডেভিড বেকাম, এই যে ইসের ছিল, মেসি, ম্যারাডোনা এন্ড সো অন। তো এরা, এইখানে আমরা শেষ করছিলাম কতদিন। এরপরে বলতেছেন যতই এই লাইনে প্রোগ্রেস হচ্ছে, ইউটিলিটারিয়ান, ইউটিলিটারিয়ান মানে
যেটা কাজে লাগবে শুধু সেটা নিয়ে আমরা চিন্তিত, যেটার ইউজ আছে, প্র্যাকটিক্যাল ইউজ আছে যেটা, সেটা নিয়ে আমরা চিন্তিত। যেটার প্র্যাকটিক্যাল ইউজ নাই বা যেটা লাভজনক না, সেটা আপনারা অনেকে জানেন যে আমেরিকান ইউনিভার্সিটি গুলো গ্র্যান্ট দেয় না, যে স্কলারশিপ দেয়, গবেষণার জন্য দেয়, পিএইচডির জন্য দেয় বা অন্যান্য নানা রকম গবেষণার জন্য তারা আহ, তারা পায় ফান্ড, এবং সেই ফান্ড অনুযায়ী তারা গ্র্যান্ট দেয় বা তারা স্কলারশিপ দেয় মানুষকে ভাই। তো সেখানে যেটা যেটা লাভজনক না, প্রফিটেবল না, যেমন আমি শুনতেছিলাম একবার হামজা ইউসুফ বলতেছিল যে ক্লোরোফিল নিয়ে অনেক গবেষণা করার ছিল। ক্লোরোফিল যেটাকে আমরা বলি, সবুজ পাতার যে সবুজ অংশটা, যেটা ক্লোরোপ্লাস্ট থেকে ক্লোরোফিল আসে কথাটা, তো সেটা নিয়ে অনেক কিছু গবেষণা করার ছিল এবং অনেক অনেক নতুন নতুন হয়তো হইতো বা মানে আবিষ্কার হইতে পারতো হার্বাল মেডিসিন বা ওই লাইনের মানুষের ওয়েলফেয়ারের জন্য। কিন্তু এটা যেহেতু নিশ্চিত না এবং নিশ্চিত লাভজনক না, এই জন্য এটা কেউ ফাইন্যান্স করে না বা কেউ গ্র্যান্ট দেয় না এটার জন্য, যে এটা নিয়ে গবেষণা হবে, এটা এটা হয় না আর কি শেষ পর্যন্ত। একটা উদাহরণ দিলাম আমি জাস্ট আপনাদের। তো বলতেছেন যে এই ইউটিলিটারিয়ান মোরালিটি বা নৈতিকতা, যেটা যেটা ইউজফুল, যেটা কাজে লাগবে, যেটা দিয়ে প্রডিউস করা যাবে, যেটা দিয়ে গ্রোথ হবে, যেটা দিয়ে কিছু বাড়ানো যাবে, মোর অ্যান্ড মোর অ্যাপারেন্ট, মানে বলতেছেন যে এই সোশ্যাল লাইফে এটা আরো বেশি প্রকট হয়ে দাঁড়াচ্ছে, এই ব্যাপারটা, এই মেন্টালিটি। ইউটিলিটি থাকতে হবে, সবকিছু বিক্রি হইতে হবে, বাজার থাকতে হবে। All virtues which have direct bearing upon the material welfare of society, for example, technical efficiency, patriotism, nationalist group, এইসব আর কি, are being exalted and often absurdly exaggerated in men's valuation. এই মেটেরিয়াল ওয়েলফেয়ার অফ সোসাইটি মানে সোসাইটির বস্তুবাদী, সমাজের বস্তুবাদী যে ওয়েলফেয়ার, সেটাতে কি আসবে? টেকনিক্যাল এফিসিয়েন্সি, পেট্রিয়টিজম, ন্যাশনালিস্ট গ্রুপ, মানে এই জিনিসগুলার এই জিনিসগুলার সরাসরি এফেক্ট আছে, সরাসরি একটা মানে লাভ আছে, সরাসরি একটা প্রাপ্তি আছে। বলতেছেন whereas virtues which until recently were valued from purely ethical point of view, এইগুলার জন্য, এইগুলা প্রথমে যেগুলা বললাম, টেকনিক্যাল এফিসিয়েন্সি, পেট্রিয়টিজম, গ্রোথ, ন্যাশনালিস্ট গ্রুপ, এগুলার এগুলা এগুলার প্রতি, এগুলা দিয়ে মানুষকে বিচার করা হয় বা এগুলাকে মূল্যায়ন করা হয়, এগুলাকে অনেক মূল্য দেওয়া হয়। ভেরিজ ভার্চুয়াস, কিন্তু অন্যান্য গুণ যেগুলা খুব অল্পদিন আগেও যে গুণগুলাকে খুবই করা হইতো, খুব সম্মানের চোখে দেখা হইতো, যেমন যেমন ফিলিয়াল লাভ। ফিলিয়াল লাভ মানে হলো বাপ ছেলে, বাপ মা ছেলে, বাপ ছেলে, বাপ ছেলে মা, এই যে রিলেশনটা, বাবা মার সাথে বাচ্চাদের যে রিলেশনটা, এটা হচ্ছে ফিলিয়াল লাভ। এটা অত্যন্ত দামি একটা জিনিস ছিল, অল্পদিন আগেও ছিল। এখনকার ওয়েস্টার্ন লিটারেচার দেখবেন তারা কি শিখায়, তারা শিখায় যে বাবা মা হচ্ছে একটা বাচ্চার সবচেয়ে বড় শত্রু। বাবা মা বাচ্চাটাকে রেস্ট্রিক্ট করে রাখে। এটা নিয়ে আমাদের পেপার আছে, পড়াশোনা আছে, আমাদের আমাদের হালাকা আছে করা এটা নিয়ে। তারা এই পয়জন গুলা বাচ্চাদের মাথায় ঢুকায় যে বাবা মা তাদেরকে রেস্ট্রিক্ট করে রাখতেছে, তাদেরকে আহ হাত পা বেঁধে রাখতেছে, তাদেরকে দুনিয়ার উন্মুক্ত স্বাদ গ্রহণ করতে দিচ্ছে না। সো মাচ সো দ্যাট এখন আপনি, দেয়ার আর প্লেসেস যেখানে আপনি আপনার ছেলেকে বা মেয়েকে বলতে পারবেন না, ছি তুমি পুতুল নিয়ে খেলতেছো কেন, আপনার ছেলেকে বলতেছেন এটা তো মেয়েদের খেলা, তুমি যাও বাইরে গিয়ে অন্য কিছু খেলো, ফুটবল খেলো, এটা বলতে পারবেন না। এটা বললে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে বা বাচ্চা নিয়ে যাবে আপনার কাছ থেকে। এই পর্যায়ে গেছে এখন আর। তো বলতেছেন যে ফিলিয়াল লাভ অর সেক্সুয়াল ফিডেলিটি। সেক্সুয়াল ফিডেলিটি মানে আল্লাহ প্রদত্ত জায়েজ এবং হালাল রিলেশনের বাইরে কোনো সেক্স নাই, অর্থাৎ বিবাহিত স্পাউস, তার বাইরে কোনো সম্পর্ক নাই। র্যাপিডলি লুজ দেয়ার ইম্পর্টেন্স, এগুলোর কোনো ইম্পর্টেন্স থাকতেছে না। উনি তখনই বলতেছেন এখন তো আরো নাই, এগুলোর কোনো ইম্পর্টেন্স নাই। কিন্তু কিসের ইম্পর্টেন্স আছে? যে টেকনিক্যাল এফিসিয়েন্সি, পেট্রিয়টিজম, যেটা বললেন, ন্যাশনালিস্ট গ্রুপ, আপনি কতটুকু কতটুকু মানে প্রোডাক্টিভিটি কতটুকু আপনার
কনজিউমার প্রডিউসার লাইন আপ বলে একটা কথা আছে, মানে প্রডিউস করবেন বা প্রডিউসার কনজিউমার লাইন আপ বলতে একটা কথা আছে, প্রডিউস করবেন, এটা কনজিউম করবে আরেকজন, আপনি প্রডিউস করবেন আরেকজন করবে। এইসবের 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 নিরিখে সবকিছু বিচার করা হয়। কিন্তু অন্যান্য যে জিনিসগুলা যেমন পিওরলি এথিক্যাল যেগুলা, মানে যেগুলার আসলে এই ধরনের কোনো নাই, মানে প্রোডাক্টিভিটি অ্যাপারেন্টলি নাই, যেমন ধরেন বাবা মার সাথে বাচ্চাদের যে সম্পর্ক, যে সুসম্পর্ক, যে ইসলামে যেটা শেখানো হয়েছে, আপনি জানেন যে আল্লাহর পরেই বাবা মার অবস্থান এবং কি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এটাকে, মানে সো মাচ সো দ্যাট আপনার হজ এবং জিহাদ এ পর্যন্ত বলছেন যে বাবা মার যদি দরকার হয় তাহলে সেটা থেকেও এক্সাম্পটেড। বাবা মার যদি মানে প্রয়োজন হয় যে তার ছেলে তার তার সেবা করতে হবে বা তার যত্ন নিতে হবে, তাহলেই না আপনার জিহাদে যেতে নিষেধ করছে, হজে যাওয়ার দরকার নেই যদি সেরকম হয় ব্যাপারটা। তো এই এই ব্যাপারগুলো বলতেছেন, বিকজ দে ডু নট কনফার এ টেঞ্জিবল মেটেরিয়াল বেনিফিট আপন সোসাইটি। কারণ এই সমস্ত জিনিস দিয়ে টেঞ্জিবল মানে গোনা যায় না, দেখা যায় না যে একটা সমাজে একটা বেনিফিট আসতেছে, এটা দেখা যায় না। আপনি যদি সেক্সুয়াল ফিডিলিটি যেটা, বা আপনি যদি ইসের ভিতর থাকেন, মানে চরিত্রবান হন, আপনি আপনার ইসের বাইরে, আপনার আল্লাহ প্রদত্ত পারমিটেড ইসের বাইরে আপনি কোনো সংসর্গ বা সম্পর্কে জড়ান না, এটার তো কোনো ডিরেক্ট এফেক্ট দেখা যাচ্ছে না যে সমাজে, বা মেটেরিয়াল কোনো এফেক্ট দেখা যাচ্ছে না যে এটার জন্য আপনার গ্রোথ এরকম হয়ে গেছে, বা এটার জন্য আপনার মানে অনেক অনেক প্রফিট হচ্ছে, এরকম তো দেখা যায় না। একই কথা বাবা মার প্রতি আপনি খুব সিনসিয়ার আছেন, বা বাবা মার প্রতি খুব যত্নশীল, বাবা মার প্রতি খুব, বাবা মার যত্ন নেন, বা বাবা মা আপনার যত্ন নেন, বা এই জিনিসগুলো মানে ভাইস ভার্সা, যেগুলা ফিলিয়াল বলতে দুটোই বোঝায়, এগুলা এগুলা যেহেতু মেটেরিয়াল বেনিফিট থাকে না সোসাইটির, এই জন্য এগুলাকে পাত্তা দেওয়া হয় না। The age in which the insistence on strong family bonds was decisive for the well-being of the group or clan is being superseded. সেই যুগটা সেই যুগটা যখন স্ট্রং ফ্যামিলি বন্ড, ফ্যামিলির ভিতরে প্রত্যেকের সাথে স্ট্রং একটা বন্ড থাকবে, সবার ভিতরে ভালো একটা সম্পর্ক থাকবে, এবং মনে করা হইতো যে এটা সমাজের বা পরিবারের বা প্রতিবেশের বা পাড়ার বা গ্রামের সবখানে এটার একটা মানে মানে ওয়েলবিং এর ব্যাপার ছিল, মানে এটা এটা মানে একটা সুস্থতা, মানে সামাজিক সুস্থতার জন্য প্রয়োজনীয় একটা ব্যাপার ছিল। এটা এখন সুপারসিডেড হয়ে যাচ্ছে, এটাকে এটাকে পাশ কাটায় যাওয়া হচ্ছে, বা এটাকে ওভারটেক করে যাওয়া হচ্ছে ইন দ্য মডার্ন ওয়েস্ট বাই এন এজ অফ কালেকটিভ অর্গানাইজেশন far under far wider headings. And in a society which is essentially technological and is being organized at a rapidly increasing pace or purely mechanical lines, the behavior of son towards his father is of no great social import. এইরকম অবস্থা যেখানে ওই ভ্যালুগুলোকে সুপারসিড করে যাচ্ছে টেকনোলজিক্যাল ব্যাপার, কিসে লাভ হয়, কিসে প্রোডাকশন বাড়ে, কিসে উন্নতি হয়, কিসে আরো বেশি কমফোর্ট হয়, কিসে আরো বেশি গ্যাজেট যেগুলো আমরা বলি, ধরেন ওই যে বললাম আগে যে ট্রেন, প্লেন, বাস, সবকিছুর যে ইভলিউশন হয়েছে, সবকিছুর যে উন্নতি হয়েছে, সবকিছু আসবে এখানে পিওরলি মেকানিক্যাল লাইন্স, মানে শুধুমাত্র মেকানিক্যাল বা যান্ত্রিক যান্ত্রিক লাইনে উন্নতির কথাই আপনি চিন্তা করেন বা হচ্ছে সেরকম। দ্য বিহেভিয়ার অফ এ সান টুয়ার্ডস হিজ ফাদার ইজ অফ নো গ্রেট সোশ্যাল ইম্পোর্ট so long as those individuals behave within the limits of general decency imposed by the society. বলতে যে বাপের বাপের সাথে ছেলে কিরকম ব্যবহার করলো, এটা আর তেমন একটা বড় কোনো ব্যাপার না এখন। হ্যাঁ, এটার খুব বেশি একটা এফেক্ট থাকে না, বা এটার খুব একটা বেশি মানে বেশি কজ ফর কনসার্ন না। একটা বাপের সাথে একটা ছেলে কিরকম ব্যবহার করতেছে, বা কেমন রেসপন্স করতেছে, বা কেমন করে কেমন ব্যবহার করতেছে, এটার খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এরপরে বলছেন খুব সুন্দর একটা কথা, কনসিকুয়েন্টলি the western father daily lose more and more authority over his son. একটা পশ্চিমা বাবা প্রতিদিন তার ছেলের উপরে অথরিটি বা তার কর্তৃত্ব, তার নিয়ন্ত্রণ হারাচ্ছেন। কর্তৃত্ব যদি বলি কথাটা, সম্মান, কর্তৃত্ব হারাচ্ছেন। and quite logically the son loses his respect for his father. এবং ছেলে বাবার প্রতি রেসপেক্ট হারাচ্ছে, বাবার প্রতি আর কোনো রেসপেক্ট থাকতেছে না। একটা হচ্ছে এই মেটেরিয়াল ইসের জন্য হচ্ছে, আর সোসাইটিটা ওইভাবেই চলতেছে যেখানে আপনার
এইটাই মানে আপনার কার্টুনে, সিনেমায়, গানে, নাটকে, উপন্যাসে এটাই প্রিচ করা হচ্ছে যে এইগুলা ইনসিগনিফিকেন্ট জিনিস। আপনারা হয়তো শুনছেন কোন কোন এই যেমন একটা একটা গানের কথা আমি বলি, এটা 80s এর গান। একজন ওই হিপ হপ যেটা বলে আর কি, সে তার বাড়ি হলো নাইজেরিয়া, কিন্তু সে সুইডেনে, সুইডিশ, নাইজেরিয়ান বর্ন সুইডিশ আর কি। ডক্টর আলবান তার নাম ছিল। তার একটা গান খুব আমার মানে এখানে আমি রেফার করি অনেক সময় গানের কথাগুলা। ইটস মাই লাইফ সেট মি ফ্রি, বাপকে বলতেছে আর কি। ডোন্ট মানে আমাকে পুশ করো না, আমাকে করো না, ইরিটেট করো না, আমাকে অর্ডার করো না, এই ধরনের কথাবার্তা। এইগুলা মানে ডে বাই ডে আরো বাড়তেছে। এই কথাটাই উনি বলতেছেন, সেই তখন বলছেন, এখনো চলতেছে এটা, আমাদের দেশেও এটা চলে আসছে অনেকটা। আমি তো দেখি যে ওই এটার আলটিমেট এটা হচ্ছে ওই হাদিস জিবরিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু হার মিস্ট্রেস, মানে কৃতদাসী তার মনিবের জন্ম দিবে, কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। এই কথাটা মানে হচ্ছে মা তো হওয়ার কথা, কর্তৃত্ব থাকার কথা, কিন্তু মা যাকে জন্ম দিবে সেই ছড়ি ঘোরাবে মায়ের উপরে, কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। হ্যাঁ, এই সময় চলে আসছে অলরেডি, তাই না? আপনি দেখবেন যে মায়েরা বা বাবারা কত অসহায় বাচ্চাদের কাছে। জাস্ট ছোট থেকে ছোট দেখবেন আপনি যে একটা বাচ্চা দয়া করে খাইতেছে, তাকে খাওয়ানোর জন্য কত সাদা সাদি তাকে, মানে কালচারটা এটা হয়ে গেছে এখন। আপনি দেখবেন পরীক্ষা টরীক্ষা যখন হয়, ইংলিশ মিডিয়াম স্কুলের পরীক্ষা বিশেষ করে ও লেভেল এ লেভেল যখন হয়, তখন এটা বেশি দেখা যায়, কারণ এটা তো এফ্লুয়েন্ট সোসাইটি। ওখানে আহ, মানে যারা অপেক্ষাকৃত সঙ্গতিপূর্ণ তাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে, যাই হোক। তো দেখবেন যে বাইরে মা দাঁড়ায় আছে, জুস হাতে নিয়ে স্ট্র ঢুকায়া দিয়ে দাঁড়ায় আছে, ছেলেটা বাইরে হবে, বাইরে হয়ে দয়া করে একটা চুমুক দিবে আর কি। স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু হার মিস্ট্রেস, কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। অর্ডার অফ থিংস উল্টায় যাবে। এরপরে বলতেছেন যে মেকানাইজ সোসাইটির কথা বলতেছেন, হ্যাজ এ টেন্ডেন্সি টু অ্যাবলিশ অল প্রিভিলেজেস অফ ওয়ান ইন্ডিভিজুয়াল ওভার অ্যানাদার। একজন মানুষের উপর আরেকজন মানুষের যে প্রিভিলেজ থাকতে পারে বা থাকার কথা, ন্যাচারালি থাকতো বা ট্র্যাডিশনালি ছিল, সেটাকে ডিসমেন্টেল করতে চায়। In the logical development of this idea, also the privilege due to family relationship, এবং সেই জন্যই ফ্যামিলি রিলেশনশিপের ব্যাপারে যে একটা একটা প্রিভিলেজ বলতে যে কোনো সম্পর্ক, ধরেন উদাহরণস্বরূপ মুরব্বীদের কথা। ইসলামে একটা কথা, মানে ইসলামের স্ট্যান্ডটা কি মুরব্বীদের ব্যাপারে, যে কিছু মানুষ জাস্ট তাদের একটা গুণের জন্য আলাদা সম্মান পাবে, যেমন বলছেন যে হাফেজরা পাবে, তারপরে যাদের পক্ককেশ, যাদের চুল পাকছে, সেসব মানুষরা এই চুল পাকার এই ভার্চুর জন্যই সে সম্মান পাবে। এটা কিন্তু একটা একজনের পর একজন প্রিভিলেজ, তাই না? মুরব্বী যেটা বাসে ট্রেনে আমরা দেখছি না, বা এখনো দেখি হয়তো, একজন বয়স্ক মানুষ দাঁড়ায় আছে, একজন কম বয়স্ক মানুষ বসে আছে সিটে, অনেক ঝাঁকি হইতেছে ট্রেনে অথবা বাসে, ওই কম বয়স্ক লোকটা হয়তো উঠে বলবে যে আপনি বসেন। এটা হলো প্রিভিলেজ আর কি, তাই না? এটা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়ালের উপর আরেকজন ইন্ডিভিজুয়ালের প্রিভিলেজ। এই ধরনের নানা নানা রকম প্রিভিলেজ আছে, যেমন বাবা পাবে ছেলের উপরে, মা পাবে মেয়ের উপরে, বা একজন মুরব্বী, পাড়ার মুরব্বী বা মসজিদে একজন মুরব্বী পাবে। এই সমস্ত জিনিসগুলোকে সবই করতে চায় এই 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 মেকানিক্যাল বা যান্ত্রিক সোসাইটি যেটা, অথবা বস্তুবাদী সোসাইটি, বস্তুবাদী সমাজ, বস্তুবাদী কালচার যেটা, সেটা চায়। এরপরে বলতেছেন যে প্যারালাল টু দিস গোজ দ্য প্রোগ্রেসিভ ডিসলিউশন অফ ওল্ড সেক্সুয়াল মোরালিটি। এইসব প্যারালাল, এটার সাথে সমান্তরাল ভাবে যাচ্ছে যে ওল্ড বলে, ওল্ড কে উনি ইনভার্টেড কমার ভিতরে ঢুকেছেন, সনাতন পুরাতন পুরাতন সেক্সুয়াল মোরালিটি, মানে যৌনতার ব্যাপারে যে নৈতিকতা ছিল, হ্যাঁ, সেই মোরালিটি, নৈতিক মূল্যবোধ যেগুলো ছিল, যে না এটা করা যাবে না, এটা করব না, এটা করা উচিত না, এটা হারাম, এটা ইনডিসেন্ট। ইসলামে জানেন এটাকে খুব কঠোরভাবে দেখা হইতো, তাই না? বিয়ে খুব সহজ ছিল ইসলামে। ইসলামে বিয়ের জন্য জাস্ট মেয়ের একজন ওয়ালি লাগতো, দুইজন সাক্ষী লাগতো, মেয়ের বাবা, দুইজন সাক্ষী আর বর, বাস শেষ বিয়ে, আর কিছু দরকার নেই। খুবই ইজি ছিল। কি মানে
কি আছে আপনার কাছে, মানে ভদ্রলোকের কাছে কি আছে, কি মহারণা দিবেন? আচ্ছা, শুরু হলো, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, নাই কিছু নাই। তোমার কিন্তু লোহার আংটি আছে না? তাও নাই, লোহার আংটিও নাই, কিচ্ছু দেওয়ার নাই মেয়েকে, মানে বউকে। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কি সূরা জানো? তো তুমি ওকে সূরা শিখাই দিও, অর্থাৎ সূরা মুখস্থ আছে, সেইখান থেকে ওকে শিখাই দিও। সেটার বিনিময়ে বিয়ে হয়েছে। সেটাকে আমরা কত ডিফিকাল্ট করে ফেলছি এখন, তাই না? আর জিনাকে কত ইজি করে ফেলছি আমরা। অথচ তখন ছিল জিনা মানে মৃত্যুদণ্ড, মানে ম্যারিড অ্যাডাল্টারি মানে কিন্তু মৃত্যুদণ্ড, পাথর বর্ষণে মৃত্যুদণ্ড। আর অন্যান্য মানে যদি আনম্যারিড হয় তাহলে কম ছিল, 100 দৌড়া বা ইত্যাদি, আরো আরো ব্যাপার স্যাপার ছিল। তা এখন যেটা হয়েছে যে উল্টাটা হয়ে গেছে, এখন বিয়েটা কঠিন। ওল্ড সেক্সুয়াল মোরালিটি বললেন না, বিয়েটা কঠিন। এটা এটার এটার মাধ্যমে বিয়ের মাঝে রেস্ট্রিক্ট করে রাখা এটা কঠিন হয়ে গেছে, কারণ বিয়েটাই কঠিন হয়ে গেছে এখন। বাংলাদেশের মতো দেশের, ইসলামী মুসলিম দেশ, জনসাধারণ তো মুসলিম, যথেষ্ট কনজারভেটিভ ছিল জাস্ট 20-30 বছর আগেও বাংলাদেশ। সেই দেশের সেকেন্ডারি লেভেলের, আরবান আরবান পপুলেশনের সেকেন্ডারি লেভেলে পড়াশোনা করা 67% ছেলে মেয়ে অলরেডি জীবনের স্বাদ গ্রহণ করছে। স্ট্যাটিস্টিক্স এগুলা, গপ্প না, সিরিয়াস ব্যাপার। সেক্সুয়াল ফিডেলিটি অ্যান্ড ডিসিপ্লিন আর কুইকলি বিকামিং এ থিং অফ দ্য পাস্ট। এই যে ফিডেলিটি বলতে এটা আনুগত্যই বলবো আর কি বলবো, আমি আর বাংলা খুঁজে পাইতেছি না। ওয়াফা বলে হিন্দিতে, আরবিতে, হিন্দিতে এবং উর্দুতে। বাংলা ঠিক এটার এটার অর্থ মানে এটা প্রতিশব্দ আছে কিনা আমি জানি না, পরে আমি দেখবো না চেষ্টা করে। বাট এই যে আনুগত্য, মানে ফিডেলিটি মানে ওই ইটা যে এর বাইরে আপনি যাবেন না, এর বাইরে। ইনফিডেল বলে না, ইনফিডেল হচ্ছে কাফের, না ইনফিডেল, কাফেরদেরকে ইনফিডেল বলে, কিন্তু এর উল্টাটা যেটা আর কি, বিশ্বস্ততা। Sexual fidelity and discipline are quickly becoming a thing of the past in the modern West. এগুলা অতীতের জিনিস হয়ে গেছে মডার্ন ওয়েস্টে, বিকজ দে ওয়ার মেইনলি মোটিভেটেড বাই এথিক্স। কারণ কি, এগুলা মোটিভেটেড কি ছিল? নীতি কথা দিয়ে মোটিভেটেড ছিল, না কিছু নীতি কথা, কিছু মূল্যবোধ, কিছু নৈতিকতা দিয়ে মোটিভেটেড ছিল। এখন যেগুলো, যেহেতু সেগুলাই নাই, সেই নৈতিকতা নাই, সেই মূল্যবোধ নাই, কোনো আল্লাহ খোদায় বিশ্বাস নাই, কোনো ঐশী বা কি বলে ওয়াহির ভিতরে কোনো বিশ্বাস নাই। ইভেন খ্রিস্টানদের তো ওয়াহি আছে, তাদের তো পার্টলি মানে পুরাটা তারা ডিস্টর্ট করছে তাদের কিতাবকে, কিন্তু ওয়াহি আছে না, দেয়ার মানে মানে ইভেন 10 কমান্ডমেন্টস বা এই ধরনের ব্যাপার আছে না, মোটামুটি ভাবে সিমিলার নীতি কথা তাদেরও আছে। নেইবারের ওয়াইফের দিকে তাকাইবে না, এটা খ্রিস্টানিটিতেও আছে, এটা জুডাইজমও আছে, তাই না? মানে সবখানে আপনি পাবেন কতগুলো বেসিক জিনিস আছে না, চুরি, মিথ্যা কথা বলা, এগুলো সবখানে আছে। An ethical consideration have no tangible immediate influence on the material well-being of society. কারণ কি, এই যে এথিক্যাল কনসিডারেশন মানে নীতি কথা যেটা, এটার আসলে ট্যাঞ্জিবল মানে দেখা যায় মতো কোনো লাভ নাই। আপনি নৈতিকভাবে বরং উল্টাটা বলবে, জীবনটা মানে সন্ন্যাসের জীবন দিয়ে জীবন কাটাই দিলাম, ডাইনে বাই তাকাইলাম না, এটা কি লাভ হইলো? অন্যরা তো এটা করতেছে, মানে মানুষকে দেখে মানুষ কিন্তু করে, আফসোস করে যে সবাই তো এরকম করতেছে, সবাই এরকম করতেছে, তা আমি বসে আছি কেন? আমি আমার জীবনটাকে এত এত কৃচ্ছতার ভিতর দিয়ে কাটাই দিতেছি কেন? ইত্যাদি ইত্যাদি। তো বলতেছে যে এটার কোনো, যেহেতু এটার কোনো নাই, এটার কোনো মেটেরিয়াল ওয়েলবিং অফ দ্য সোসাইটি মানে কোন রকম বস্তুবাদী লাভ নাই সমাজের, সুতরাং এগুলা নিয়ে আর মানুষ এখন মানে ওয়েস্ট, পার্টিকুলারলি ওয়েস্টের কথা বলতেছেন, এগুলো নিয়ে ওয়েস্ট মানে মানুষ ভাবিত না এখন। তো যদি কখনো রেস্ট্রিকশনের কথা চিন্তা করে মানুষ এই লাইনে, যৌন সংসর্গের বা যৌন সম্পর্কের ব্যাপারে রেস্ট্রিকশন, সেটা আসবে বলতেছেন যে ডেমোগ্রাফির থেকে অথবা ইউজেনিক্স থেকে আসবে, মানে ডেমোগ্রাফির লাইনে আসবে। যে যেমন ধরেন রাশিয়া, আমরা দেখছি কিছুদিন আগে রাশিয়ানরা বলতেছে যে তাদের তাদের প্রেসিডেন্ট বলছে যে তাদের আরো বেশি করে আহ, মানে পুরুষ এবং নারীর সম্পর্ক আরো বেশি বেশি
করা উচিত, আরো প্র্যাকটিস করা উচিত, কারণ জনসংখ্যা বাড়াইতে হবে তাদের, মানে ডেমোগ্রাফি যেটা বললাম আর কি। অথবা উল্টাটা, যে কোনো একটা দেশে মানে ডেমোগ্রাফির মানে জনসংখ্যা বেড়ে যাবে সেই ভয়ে বা সেই কারণে, বা মানে জন্ম নিয়ন্ত্রণের কারণে হয়তো কোনো একটা হইতে পারে, কোনো একটা রেস্ট্রিকশন হইতে পারে। অথবা ইউজেনিক্স, ইউজেনিক্স মানে আপনার বংশধারাটা কতটুকু পিওর থাকবে বা কতটুকু মানে ইউজেনিক্স করাটা আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় থেকে আসছে। আপনারা জানেন যে হিটলার মনে করতো যে তার রেসটাই সুপিরিয়র, এবং জার্মান রেসের আর কারোর সাথে মানে ইন্টাররেশিয়াল কোনো বিয়ে বা কোনো সম্পর্ক হওয়া উচিত না, পিওর রেস রাখার জন্য এই এই কনসিডারটাকে ইউজেনিক্স বলে আর কি। মানে রেশিয়াল ইসের লাইনে যে সুপিরিয়রিটি ধরে রাখার জন্য যে করতে হয় সেটার কথা বলতেছেন, যে এই কনসিডারেশনে শুধুমাত্র রেস্ট্রিকশন আসবে যদি আসে। যেমন হিটলার রেস্ট্রিক্টেড করছিল যে তার সোলজাররা যেন কোনো তাদের রেসের বাইরে কারোর সাথে যেন তাদের কোনো সম্পর্ক না হয়। এইটা তার প্রিচিং ছিল, বা সেটা সেটা তার একটা নীতি ছিল। আহ, এই ব্যাপারগুলো বললেন আর কি। ঠিক আছে, আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে কমিউনিস্টের কথা বলতেছেন এবং ক্যাপিটালিস্টের কথা বলতেছেন। ক্যাপিটালিস্ট কমিউনিস্টের কথা বলতেছেন, ওয়েস্টের কথাতে আসছেন ক্যাপিটালিস্ট এবং কমিউনিস্ট, যে তাদের বাইরে মনে হতে পারে যে তাদের অনেক একের সাথে অনেক অপরের অনেক তফাৎ আছে, বা অনেক 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 ডিফারেন্স তাদের ভিতর, কিন্তু আসলে এইসব ব্যাপারগুলোতে বা মেটেরিয়াল ব্যাপারগুলোতে, মানে বস্তুবাদী লাভ লোকসান, এই ব্যাপারে তারা একদমই এক। তো এখানে এসে বলতেছেন, বাট ইভেন নাও ইট ইজ ভিজিবল ইন দ্য ফান্ডামেন্টাল টেন্ডেন্সি অফ বোথ ওয়েস্টার্ন ক্যাপিটালিজম অ্যান্ড কমিউনিজম to surrender the spiritual individuality of man and his ethics to the purely material requirement of a collective machinery called society, in which the individual is but a cog in a machine or cog in a wheel. তো বলতেছেন যে পশ্চিমা ক্যাপিটালিজম হোক অথবা পশ্চিমা কমিউনিজম হোক, সেখানে দেখা যায় যে মানুষের স্পিরিচুয়াল দিকটা, আধ্যাত্মিক দিকটা এবং এথিক্স, নীতি কথা, এগুলাকে কি করা হয়, এগুলাকে আপনার মেটেরিয়াল রিকোয়ারমেন্টস বা বস্তুবাদী ইসের কাছে এগুলাকে সারেন্ডার করতে বাধ্য করা হয়। যে শুধুমাত্র কি ম্যাটার করে, যে আপনি কতটুকু প্রডিউস করলেন, কতটুকু গ্রোথ হইলো আপনার ইকোনমির জিডিপির গ্রোথ ইত্যাদি ইত্যাদি, এইটাই ইম্পর্টেন্ট, আর কিছু ইম্পর্টেন্ট না। এবং সেখানে বলতেছেন যে ইন্ডিভিজুয়াল মানুষ কি হইতেছে, কগ ইন এ হুইল। কগ ইন এ হুইল মানে, কগ মানে সে দাঁত, মেশিনের দাঁত হয়ে যায় সে। মেশিনের দাঁত মানে একটা মেশিন যখন ঘুরে, তখন তার দাঁতগুলা ঘুরে ঘুরে একটা সময়ের পরে একই জায়গায় আসে। আপনারা দেখবেন যে কোন একটা গিয়ার বা কোন একটা হুইল যখন দেখবেন, যে ধরেন 60 60 রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে 60 বার একই অংশটা একই জায়গায় ঘুরে ঘুরে আসে, মানে তার ইটা তো। মেশিনের দাঁত বলতে বোঝাচ্ছেন যে যেমন 10টা 5টা যেরকম আমরা করি, বা শ্রমিকরা যেটা করে 8 ঘন্টা শিফট করবে, হ্যাঁ, হয়তো ধরেন 8টা থেকে 5টা বা 10টা থেকে 8টা বা কিছু একটা, 8 ঘন্টার শিফট যেটা করে সাধারণত, বা শ্রমিকরা যেরকম, বা শ্রমজীবী মানুষরা যেরকম করে, মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল তখন সেটাই পরিণত হয়, এটা বলতেছেন। এরপরে বলতেছেন, তো the only conclusion is that civilization of this kind must be a deadly poison. Civilization of this kind. এখানে কনক্লুশন বলতেছেন যে এখান থেকে আমরা কি পাই, বা কি উপসংহার কি পাই, যে এই রকমের আর কি, এই রকমের সিভিলাইজেশন বা সভ্যতা যেটা, সেটা একটা ডেডলি পয়জন ফর এনি কালচার বেসড অন রিলিজিয়াস ভ্যালুজ। যে কোনো কালচার, যে কোনো সংস্কৃতি, যে কোনো সোসাইটি, যে কোনো সভ্যতা যেটা রিলিজিয়াস ভ্যালুর উপরে করা বেসড, যেমন আমরা মুসলমানরা, আমাদের সবকিছু রিলিজিয়াস ভ্যালুর উপর বেসড হবার কথা, বা ছিল, এক সময় ছিল, বা এখনো কথা সেটা, যদিও এটা না, এখন আমরা সেটাই করি না। আমাদের বিয়ে, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের আহ মানে সন্তান, আমাদের যেমনি এনিথিং, আমাদের ব্যবসা, আমাদের সবকিছু একটা রিলিজিয়াস ভ্যালুর উপর বেসড হওয়ার কথা ছিল। সেই সমস্ত সোসাইটির জন্য বলতেছেন এই মনোবৃত্তিতে, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, যে প্রোডাকশন,
এবং মেটেরিয়াল প্রোগ্রেস, গ্রোথ, কতটুকু বিক্রি করলেন, কতটুকু মানে উন্নতি করলেন মেটেরিয়াল দিকে, এইরকম জিনিসগুলো তাদের জন্য বলছে ডেডলি পয়জন, মানে এক বিষাক্ত, মানে ডেডলি বলতে বোঝাচ্ছেন কি, মানে লিজাল যেটাকে আমরা বলি, মৃত্যু হবে, মানে মরণ হবে সেটা থেকে। কাদের জন্য? আমাদের মতো যারা মানে রিলিজিয়াস ভ্যালুজের উপর যারা, যাদের জীবন ব্যবস্থা বা রিলিজিয়াস ভ্যালুর উপর যারা নির্ভরশীল, বা যারা সেটার উপরে সেটাকে কেন্দ্র করে তাদের জীবন চলে, যাদের যেমন মুসলমানদের চলার কথা, তাদের জন্য বলতেছেন। এরপরে বলতেছেন, আওয়ার অরিজিনাল কোয়েশ্চেন whether it is possible to adapt the Islamic way of thinking and living to the exigencies of Western civilization and vice versa. যে ইসলামিক ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড লিভিং, আমরা যে ইসলামিক ওয়েতে চিন্তা করি এবং জীবনযাপন করি, এইটা পশ্চিমারা যেগুলাকে মনে করে যে অত্যাবশ্যক, সেটার সাথে যায় কিনা। আবার কথাটা, আওয়ার অরিজিনাল কোয়েশ্চেন whether it is possible to adapt the Islamic way of thinking and living to the exigencies of Western civilization and vice versa, অথবা উল্টাটা, মানে ইসলামিক থেকে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যেগুলোকে অত্যাবশ্যক মনে করে ওরা, সেগুলোর সাথে কি আমরা আমরা যাইতে পারি, অথবা ওয়েস্টার্ন হয়ে কি ইসলামিক কিছুর সাথে যাইতে পারি। দুইটাই বলতেছেন মাস্ট বি আনসার্ড ইন নেগেটিভ, এটাকে অবশ্যই নেতিবাচক ভাবে উত্তর দিতে হবে, অর্থাৎ এটা একটার সাথে একটা যায় না। আমরা মুসলমান থাকবো, অথচ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেগুলাকে অত্যাবশ্যক মনে করবে সেগুলাকে আমরা অত্যাবশ্যক মনে করে কাজ করে যাব, এটা হইতে পারে না। অথবা একজন মেটেরিয়ালিস্ট মানুষ, সে মেটেরিয়ালিস্ট থাকবে, ওই সমস্ত জিনিসকে অত্যাবশ্যক মনে করে মুসলিম হবে বা ইসলামের মতো করে চলবে, সেটাও হইতে পারে না। মানে দুইটাই হবে না। ইন ইসলাম দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবজেক্টিভ ইজ দ্য মোরাল প্রোগ্রেস অফ দ্য হিউম্যান বিং। ইসলামে কি প্রথম, ফার্স্ট এবং ফরমোস্ট এবং সর্বাগ্রে যেটা আসবে অবজেক্টিভ, সর্বাগ্রে যেটা মানে আমাদের জন্য মানে যেটা লক্ষ্য, যেটা উদ্দেশ্য, যেটা আমরা অ্যাচিভ করতে চাই, সেটা হলো কি দ্য মোরাল প্রোগ্রেস অফ দ্য হিউম্যান বিং। মানুষের জন্য নৈতিক উন্নতি হয়, মানুষের নৈতিক চরিত্রের উন্নতি ঘটবে, নৈতিক চরিত্রের উন্নতি ঘটবে। যেভাবে আমরা রসুলকে বলতে শুনি, সেফটির কথা বলতে শুনি, সিকিউরিটির কথা বলতে শুনি, and therefore the ethical consideration overrule the purely utilitarian ones. এবং যখনই এথিক্যাল কথা আসবে, নৈতিকতার কথা আসবে, সে ওভারঅল করবে, মানে সেটাই প্রেফারেন্স পাবে পিওরলি ইউটিলিটারিয়ান ওয়ান্স, মানে যেটা ওই যে আমরা বললাম যে মানে উপকারী কাজের ব্যাপার। ইউটিলিটারিয়ান মানে ইউটিলিটি আছে যেটা, মানে কাজ, এটা কাজের জিনিস, ওটা কাজের জিনিস, এটা হলে এরকম, এটা হলে ভালো, এটা হলে এইটাকে ওভারঅল করবে। কি ওভারঅল করবে? এথিক্যাল কনসিডারেশন, অর্থাৎ যখন নৈতিকতার ব্যাপারটা অগ্রাধিকার পাবে। আপনাদের হয়তো একটু কঠিন লাগতেছে, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এটা একটা উদাহরণ দিচ্ছি, আমি দিছি এই উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি। আমার কাছে লেখা আছে, সেই লেখাটা মানে একটা এসে আর কি। এটা ডেভেলপমেন্টের, ইসলামের ডেভেলপমেন্টের ডেফিনেশন কি দেখেন। আপনার একটা যন্ত্রাংশ এসে চিটং পোর্টে পড়ে আছে, ওই কাস্টম অফিসার আপনার কাছে ঘুষ চাচ্ছে, $1000 যদি ঘুষ দেন, কথার কথা বলতেছি, তাইলে এটা ছেড়ে দিবে। আপনি আপনার কোনাবাড়িতে আপনার গার্মেন্টস এর একটা যন্ত্রাংশ, গার্মেন্টস ফ্যাক্টরি, এটা যদি চলে আসে, আপনি হয়তো ডেইলি $1000 প্রডিউস করতে পারবেন, $1000 জিনিস প্রডিউস করতে পারবেন, বা ডেইলি $1000 আপনার লাভ হবে বা পয়সা আসবে আপনার কাছে। কিন্তু এই $1000 দিচ্ছেন না বলে ওইটা ওইখানে ডিলে করতেছে, এই ফাইল ঘুরাইতেছে, এখানে এই টেবিল থেকে ওই টেবিল নিতেছে। এখন ওয়েস্টার্ন যে এই এতক্ষণ ধরে যা পড়লাম আমরা, যে মেটেরিয়াল প্রোগ্রেস, প্রোডাকশন, উন্নতি, বিক্রি, লাভ, এই সমস্ত টার্মগুলো পড়লাম না, এতক্ষণ বললাম আমরা। ওয়েস্টার্ন এই বলবে কি, যে ঠিক আছে, ওই $1000 দিয়ে দাও স্পিড মানি হিসাবে, তুমি জিনিসটা নিয়ে আসো কোনা বাড়িতে, আয়না ইনস্টল করো। এটাকে তারা বলবে এটা এটা মানে প্রোডাক্টিভ ব্যাপার। আর এটাকে বলবে স্পিড মানি। স্পিড মানি কথাটা এইসব থেকে আসছে, যে আপনি ওই একটু $1000 দিয়ে যে লাভ করলেন, সেটা অনেক বড় একটা লাভ। ইসলামে এই $1000
দিয়ে যে আপনি লাভ করবেন প্রতিদিন $1,000, ওইটা দিয়ে $1,000,000,000ও লাভ করেন আপনি প্রতিদিন, তবুও এই $1,000 তাকে ঘুষ দেওয়াটা জায়েজ হবে না আপনার, আপনি দিবেন না। কারণ আপনার এই যে বললো যে কথাটা, যে দেয়ারফর এথিক্যাল কনসিডারেশন ওভাররোল দ্য পিওরলি ইউটিলিটারিয়ান ওয়ান্স। আপনার এথিক্যাল, আপনার নীতিবোধ আছে, আপনার নৈতিকতা আছে, আপনার প্রিন্সিপাল আছে, হালাল হারাম আছে, কবিরা গুনাহ ঘুষ দেওয়া কাউকে। এই কনসিডারেশনের জন্য আপনি এই স্পিড মানি বা এই পয়সাটা দিলে কত প্রোডাকশন হইতো সেটা আপনার কাছে কোনো ধর্তব্যের ব্যাপার হবে না। আপনি বলবেন না এটা আমি দিব না, কারণ এটা দেওয়া হারাম, আমি দিব না এটা। আপনি ফাইট করবেন, আপনি রুখে দাঁড়াবেন। অফকোর্স মুসলমানরা এখন আর সেটা করতে ভুলে গেছে, মুসলমানরা এখন জাস্ট ওদের মতোই ই করে। কিন্তু এটা আমি একটা বইয়ের কথা একটা লেখার কথা বলতেছি, কোনোদিন আল্লাহ তৌফিক দিলে আমি শেয়ার করবো এখানে। ইসলামিক ডেভেলপমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি, ইসলামিক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট বলতে কি বুঝি। প্রাথমিকভাবে আমাদের ভ্যালিউজ এবং গোল তার বিপক্ষে গেলে সেটা ডেভেলপমেন্ট বলবো না আমরা। আমাদের ভ্যালিউজ এবং গোল, আমাদের ভ্যালিউজ কি? আমরা মিথ্যা বলবো না, আমরা ঘুষ দিব না, আমরা সুদ খাবো না, আমরা আমরা মানুষকে কারাপ্ট করব না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক রকম ব্যাপার আছে, আমাদের অনেক ভ্যালুজ, সেগুলোর বিরুদ্ধে যাবে না। আরেকটা বলছেন কি, গোল, আমাদের যেটা গোল কি, আমাদের আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, সেটার এগেনস্টে যাবে না, তবেই সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো। আর যদি কোনো একটা ডেভেলপমেন্ট সেটার এগেনস্টে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? কাউন্টার ডেভেলপমেন্ট বলবো, ডেভেলপমেন্ট বলবো না। জাস্ট লাইক আমাদের দেশে মেয়েদেরকে ঘর থেকে বাইরে হয়ে যে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক, এভরিওয়্যার ইউ গো, যেখানে যান দেশের, আপনি দেখবেন ওই ছুটির সময়টাতে রাস্তায় শত শত মেয়েরা, এটা হচ্ছে আমাদের ভ্যালুজ এর বিরুদ্ধে যায়। সুতরাং এটা আমাদের জন্য ডেভেলপমেন্ট না। কেন ভ্যালুজ এর বিরুদ্ধে যায়? আমরা মনে করি মেয়েরা প্রাথমিকভাবে ঘরে থাকবে, সন্তান প্রতিপালন করবে, মা হবে, স্ত্রী হবে, তারপরে তার যদি প্রয়োজন হয় সে কাজ করতে পারে। তার উপার্জন করাটা তার প্রয়োজন, তার তার কথা না, উপার্জন করার কথা না। আল্লাহ তাকে উপার্জনের দায়িত্ব দেন নাই, উপার্জন করবে হাজব্যান্ড। কিন্তু ধরেন হাজব্যান্ড খুবই গরিব বা পারতেছে না কোপ আপ করতে, অথবা হ্যান্ডিক্যাপ, অথবা পঙ্গু, বা বিছনায়, বা আটটা কিছু, তখন ওয়াইফ হ্যাঁ করতে পারে, সে প্রয়োজনে সে করতে পারে। কিন্তু সে সংসার ছেড়ে, মাতৃত্ব ছেড়ে, মানে দাম্পত্য জীবনের সমস্ত ভঙ্গ করে সে বাইরে যাবে, পয়সা কামাবে, এটা হচ্ছে কাউন্টার ডেভেলপমেন্ট আমাদের জন্য। যদিও আমাদের দেশের সকল ইকোনমিস্ট বা সকল মুসলিমও ইভেন বলবেন যে কত উন্নতি হয়েছে আমাদের গার্মেন্টস এর বদৌলতে, আসলে তো আমি দেখতেছি যে সোশ্যাল ফ্যাব্রিক ভেঙে পড়তেছে। এটা নিয়ে আমার কথাবার্তা আছে, অনেক মানুষ ট্রল করছে এগুলাকে, আমি যখন বলছি এই কথাগুলো। আপনারা চিন্তা করে দেখেন, আমাদের তো সোশ্যাল ফ্যাব্রিক ভেঙে পড়তেছে। আসেন আমরা একটু আগাই। এখানে এই এই সেন্টেন্সটা এসে আমি বললাম, ইন মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন দ্য পজিশন ইজ এক্স্যাক্টলি রিভার্সড। কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশন কি? উল্টা ব্যাপার, যে কোন জিনিসটার ইউটিলিটি আছে, কোনটা লাভজনক, সেটা সকল মোরাল ইকে ওভাররুল করে, সেটাই প্রধান, সেটাই অগ্রাধিকার পায়, মোরালিটি কিছু না। এই জন্য আপনারা মনে করি যে ওরা সমস্ত ঘুষ টুস এগুলো ওদের এখানে বড় মানে বড় বড় গ্রেডে হয় ঘুষ। আমাদের এখানে ঘুষটা খুব ছোট ইসে হয়, চোখে পড়ে, ওদের বড়, অনেক বড় ইসের হয়। এই যে যেসব মাল্টিনেশনাল কোম্পানি গুলো আমাদের এখানে আসে, আপনি আপনি দেখেন, ওই স্টাডি করেন, দেখবেন কিভাবে তারা পলিটিক্যাল আমাদের মিনিস্টারদের, আমাদের ছেলেদেরকে ঘুষ দেয়, কিভাবে তারা কিনে নেয় তাদেরকে, তাদের কাজগুলো হওয়ানোর জন্য, এনি উইচ ওয়ে দে ক্যান, কখনো পয়সা দিয়ে, কখনো মেয়ে মানুষ দিয়ে, যা দিয়া যাকে বশ করার দরকার তাকে বশ করে তাদের কাজ উদ্ধার করবে। কিন্তু একজন মুসলিম কোনো অবস্থাতে এই কাজগুলো করতে পারে না, কোনো অবস্থাতে দুনিয়াবি কোনো লাভের জন্য কোনো অনৈতিক কাজ করতে পারে না, প্রশ্নই ওঠে না। গেল। এরপরে আমরা একটু স্কিপ করে যাচ্ছি। এরপরে আরো কিছু কথাবার্তা বলছেন এই ইসের, আপনার শেষ হয়ে আসছে আমাদের এই চ্যাপ্টারটা। পশ্চিমা এই নিয়ে বলতেছেন, আরো কিছু কথাবার্তা বলছেন। টু টক অফ এথিক্স ইন সাচ সার্কামস্টান্সেস ইজ নাথিং শর্ট অফ হিপোক্রেসি। পশ্চিমা যে আছে আপনার, মানে যে ব্যাকগ্রাউন্ড, যে যে
যে সমাজ ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে দাঁড়ায় আপনি যদি এথিক্সের কথা বলেন, নীতিকথার কথা বলেন, নৈতিকতার কথা বলেন, হ্যাঁ, সেটা বলতেছে যে এটা তো আসলে মুনাফিকি, নাথিং শর্ট অফ মুনাফিকি, মানে এটা মুনাফিকি যদি ওইখানে দাঁড়িয়ে নীতি কথা বলি আমরা। And thus the intellectual dissent among modern Western thinkers are subjectively justified if in their speculations on the social destinies of Western civilization they avoid any allusion to transcendental ethics. এবং এই জন্যই তারা, যারা পশ্চিমা মানে থিঙ্কার্স আছেন বা চিন্তাবিদ আছেন, তারা তারা কি করেন, মানে পাশ কাটায় যান। ট্রান্সেন্ডেন্টাল মানে অতি জাগতিক, অর্থাৎ আল্লাহর তরফ থেকে করা কোনো নীতি কথা বা নৈতিকতা, এটা করবা এটা করবা না, এটা করা উচিত এটা অনুচিত, এইরকমের জিনিসগুলোকে তারা পাশ কাটায় যান। হ্যাঁ, তারা সেটাকে অ্যাভয়েড করে যান। With the less decent, as also with those who are less clearly decided in their moral attitude, the conception of transcendental ethics survives as an irrational factor of thought. এখানে খুব সুন্দর একটা কথা বলছেন আবার, যে এই যে ট্রান্সেন্ডেন্টাল এথিক্স মানে আল্লাহর দেওয়া যে নিয়মগুলা, সত্য কথা বলবা, ঘুষ দিবা না, সুদ সুদ খাবা না, হ্যাঁ, ব্যভিচার করবা না, প্রতারণা করবা না, এই সমস্ত জিনিসগুলো কে আমাদেরকে কে বলছেন? আল্লাহ বলছেন না? তো সেটার কথা বলতেছেন যে এই অবস্থায় এগুলো কিভাবে কাজ করে, কিভাবে থাকে তাদের মাঝে। মাচ ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য ম্যাথমেটিশিয়ান ইজ অবলাইজড টু অপারেট with certain irrational numbers which represent in themselves nothing tangible but are nonetheless required to bridge the gaps of the imagination due to the structural limitation of human mind. বলতেছেন ম্যাথমেটিক্সে কিছু কিছু জিনিস আছে যেগুলার কোনো বাস্তব অস্তিত্ব নাই, কিন্তু অঙ্ক করার জন্য, ক্যালকুলেশন করার জন্য সেগুলাকে ব্যবহার করা হয়। যেমন আপনারা যারা জানেন আই যেটা আছে না, আই ইমাজিনারি নাম্বার বলে না, আই 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 √(-1), এটাকে আই বলে। এই আইটাকে কতগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয়, যেটা কোনো বাস্তব এই আই এর কোনো বাস্তব অস্তিত্ব নাই, কিন্তু কতগুলো যোগ বিয়োগ গুণ ভাগের পরে এটা বাতিল হয়ে গিয়ে আপনি একটা কনক্লুশনে পৌঁছান। ঠিক এইভাবে বলতেছেন যে এই এথিক্স গুলা, ট্রান্সেন্ডেন্টাল এথিক্স, যে সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলবা না, প্রতারণা করবা না, অন্যের ওয়াইফের দিকে তাকাবা না, বা ঘুষ দিবা না, সুদ খাবা না, আরো আরো যেগুলা ধরেন ভেজাল মিশাবা না, এগুলো এই সমস্ত জিনিসগুলা জাস্ট একটা মানে ওই 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 ম্যাথমেটিক্যাল ইসে যেরকম আই থাকে, যদিও বাস্তবে এটার কোনো মানে অস্তিত্ব নাই, সেরকম একটা পজিশন যে জীবনে আর কি এই এই সমস্ত মোরালিটির বা এই সমস্ত নীতি কথা একটা পজিশন। আচ্ছা, আমরা শেষে চলে আসছি এই চ্যাপ্টারটা। দিস শুড ইন নো ওয়ে, বলতেছেন, preclude the possibility of Muslims receiving from the West certain impulses in the domain of exact and applied sciences. তো বলতেছেন যে এটার মানে এটা না, যেটা সবসময় আমরা বলি, যে আপনি পশ্চিমের সাথে যদি আপনার গিভ অ্যান্ড টেক হয় কোন লাইনে, এক্সাক্ট সায়েন্স এবং অ্যাপ্লাইড সায়েন্সের, মানে এক্সাক্ট অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস মানে এম্পিরিক্যাল সায়েন্স যেটাকে আমরা বলি। ধরেন আমি একটা একটা কথার কথা একটা বয়লার বানাচ্ছি, অথবা একটা ইন্ডাস্ট্রি বানাচ্ছি, একটা মেডিসিন বানাচ্ছি, অথবা একটা কম্পিউটার বানাচ্ছি। এইখানে যে এক্সাক্ট এবং অ্যাপ্লাইড সায়েন্স যেটা বলছে, এইটাতে যে আমার গিভ অ্যান্ড টেক থাকবে, এটা কোনো সমস্যা না, এটাই বলতেছে। This should no way preclude the possibility of Muslims receiving from the West certain impulses in the domain of exact and applied sciences. এটা ভাইস ভার্সা, আমাদেরও তাদের কাছ থেকে নিতে নাই, সমস্যা নাই, তাদেরও আমাদের কাছ থেকে নিতে সমস্যা নাই, যদি নিতে মানে এই গিভ অ্যান্ড টেকটা চলতে পারে, চলে না? মানে আমরা ধরেন নানা ফিল্ডে, কথার কথা রাইস রিসার্চের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কিন্তু ম্যানিলায়, ফিলিপিন্সে, হ্যাঁ, ওইখান থেকে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে, বিরি ইরি আর অনেক কিছু আছে, কি কি সব। তো এই এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা থেকে আমরা তো ফিলিপিন্সের সাথে শেয়ার করতেছি, বা ফাও যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ইসের আপনার জাতিসংঘের, সেটার সাথে আমরা টেকনোলজি বা ইনফরমেশন শেয়ার করতেছি, এখানে কোনো সমস্যা নাই।
কারণ এইটার সাথে এথিক্স এর কোনো ব্যাপার নাই। এই এই সায়েন্টিফিক পিওর এন্ড এক্সাক্ট সায়েন্স যেটা বলতেছেন, বা এক্সাক্ট এন্ড অ্যাপ্লাইড সায়েন্সেস, এখানে কোনো সমস্যা নাই। আইসিডিডিআরবি আছে আমাদের দেশে, এই ডায়রিয়াল ডিজিজ নিয়ে করে, আপনার গবেষণা করে, সারা দুনিয়ার সাথে শেয়ার করে সেগুলা, এটার কোনো সমস্যা নাই। বা উল্টাটা যদি হয়, আমরা কারোর সাথে শেয়ার করি বা কেউ আমাদের সাথে শেয়ার করে, সেটিতে সমস্যা নেই। এরপরে শেষ, এই এই চ্যাপ্টারের শেষ প্যাসেজটা আমরা পড়বো, টু গো ফার্দার অ্যান্ড টু ইমিটেট ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইন এর স্পিরিট। স্পিরিট, কিন্তু স্পিরিট মানে চালিকা শক্তি, যেটা বারবার বলতেছি আমরা প্রথম থেকে। ইটস মোড অফ লাইফ। আমরা যদি তাদেরকে ইমিটেট করি, তাদেরকে অনুকরণ করি, কিসে কিসে? তাদের চালিকা শক্তিতে। তাদের চালিকা শক্তি কি বললাম? দুনিয়া, 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 বা দুনিয়ায় মেটেরিয়াল, মেটেরিয়াল এন্ড মেটেরিয়াল, এইটাতে আমরা যদি তাদেরকে ইমিটেট করি, কিসে কিসে? ইনার স্পিরিট, চালিকা শক্তিতে, বা যেটা কাউকে প্রেরণা দেয়, অনুপ্রেরণা দেয়, সেটাতে। ইটস মোড অফ লাইফ। মোড অফ লাইফ, তাদের জীবনটা যেভাবে, তাদের জীবনে যা যা ইম্পর্টেন্ট, যা যাকে নিয়ে তারা বাঁচে, যার জন্য তারা কষ্ট করে, যার জন্য তারা জীবন কাটায় দেয়, যার জন্য তারা সময় ব্যয় করে, ইত্যাদি। এন্ড ইটস সোশ্যাল অর্গানাইজেশন ইজ ইম্পসিবল। এবং এটা যে সোশ্যাল অর্গানাইজেশন, যেভাবে তাদের সমাজটা গঠিত, বিন্যাস, সমাজের যে বিন্যাস, ইজ ইম্পসিবল উইদাউট ডিলিং এ ফেটাল ব্লো টু দ্য ভেরি এক্সিস্টেন্স অফ ইসলাম। এটা অসম্ভব। ফেটাল মানে কি? মারাত্মক, যেটা মৃত্যু হয় যেটা থেকে, না? ফেটাল আমরা বলি না, FATAL, ফেটাল। ফেটাল ব্লো টু দ্য ভেরি এক্সিস্টেন্স অফ ইসলাম। ইসলামের অস্তিত্বের উপরে একটা মারাত্মক ব্লো বা ধাক্কা ছাড়া এগুলো সম্ভব না। অ্যাজ এন আইডিওলজিক্যাল, অ্যাজ ইসলাম অ্যাজ এন আইডিওলজিক্যাল প্রপোজিশন, মানে ইসলামকে তো আমরা, আমাদের কাছে কি ইসলাম নীতি, আদর্শ, তাই না? সেটার উপর একটা মারাত্মক রকম, মারাত্মক মানে ফ্যাটাল মানে যেটা থেকে মৃত্যু হয় মানুষের, ব্লো বা ধাক্কা ছাড়া এই জিনিসগুলো করা সম্ভব না। কি কি বললেন? পশ্চিমা ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে ইন স্পিরিট, ইমিটেট ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইন স্পিরিট, তাদের চালিকা শক্তি যেটা, অর্থাৎ আমরা টাকা কামাবো, আমরা শুধু সুখের জন্য সবকিছু করব, প্লেজারের জন্য সবকিছু করব, হেডনিজম যেটাকে আমরা বলি, অথবা আমরা এটাই আমাদের জীবনের লক্ষ্য, অভিষ্ট, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, আহ, মৃত্যুর পরে কি আছে কে জানে, সুতরাং এনজয় করে নেই। এগুলো হলো স্পিরিট তাদের, না? চালিকা শক্তি তাদের, বা মোড অফ লাইফও বলতে পারেন এগুলোকে। ইটস মোড অফ লাইফ। এইগুলো নিয়ে তাদের জীবন ঘুরপাক খায়, এগুলোর চারিদিকে তাদের জীবন চলে। আর কি বললেন? ইটস সোশ্যাল অর্গানাইজেশন, মানে যেভাবে তাদের সমাজটা বিন্যস্ত বা বিন্যাস করা হয়, আমরা হয়ে যাচ্ছে ওইরকম, আনফরচুনেটলি। সেটা মানে স্লোলি দো হচ্ছে, আমরা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা বিপরীত স্রোতে চলার চেষ্টা করতেছি কিছু মানুষ। আমি ফর এক্সাম্পল, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমরা বিপরীত স্রোতে চলার চেষ্টা করতেছি। আমরা টাকা পয়সার জন্য জীবনকে জলাঞ্জলি দিই নাই, দিব না ইনশাল্লাহ। জীবনের ভ্যালুসকে জলাঞ্জলি দিই নাই, দিব না ইনশাল্লাহ। আপনি জানেন আমাদের সম্বন্ধে, যারা জানেন তারা জানেন। যাই হোক, তো বলতেছেন যে এইগুলা, its social organization is impossible without dealing a fatal blow to the very existence of Islam as an ideological proposition. মানে ইসলামকে একটা, যে আমাদের আদর্শগত একটা আহ, অবস্থা যে আছে আমাদের, সেইটার এক্সিস্টেন্স মানে ইসলামের অস্তিত্ব, এই হিসাবে ইসলামের অস্তিত্ব, যে ইসলাম একটা 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 ধর্ম, ইসলাম একটা দিন, ইসলাম একটা ওয়ে অফ লাইফ, এটার উপরে আপনি একটা ফেটাল ব্লো ছাড়া আপনি ওই জিনিসগুলো হইতে পারবেন না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো হওয়া সম্ভব না। চিন্তা করেন, এই লোকটা রিয়েলাইজ করছে, এই লোকটা ইহুদি ছিল, এই লোকটা 26 বছর বয়সে মুসলমান হয়েছে, তারপরে সেগুলো রিয়েলাইজ করছে। আমরা যারা গরু খাওয়া মুসলমান, আমরা রিয়েলাইজ করি না। পরের চ্যাপ্টারটা আজকে আর শুরু করা হইল না, শুধু একটু টাচ দিয়ে যাই। দ্য শ্যাডো অফ দ্য ক্রুসেডস। ক্রুসেডের ছায়া, এই কথাটা যদি আমরা সিম্পল মিনিং করি, তাহলে মিনিংটা হচ্ছে ক্রুসেডের ছায়া। আপনারা জানেন যে বুশের মুখ মুখ ফসকায় কিন্তু ক্রুসেড কথাটা বাইরে গেছিল সেপ্টেম্বর 11-এর পরে। এখনো যখন মুসলিমদের সাথে কোনো ব্যাপারে কনফ্লিক্ট হয়, তারা কিন্তু ওই ক্রুসেডের স্মৃতিটা ভুলতে পারে না। ক্রুসেডের সময় যে ঘৃণা, যে প্রতিহিংসা, যে কি বলবো, মানে জিঘাংসা, হত্যা করার যে ইচ্ছা যেটা ছিল তাদের ভিতর, সেটা এখনো সুপ্ত আছে।
এবং এত বছর পরে 2001 সালে বুশের মুখে দিয়ে কিন্তু ফসকায় ক্রুসেড কথাটাই বাইরে। এটার উপর গোটা একটা, আজকাল একটু পারলাম না ই করতে, এটা গোটা একটা বই আছে, আমি হাতের কাছে রাখছি। যারা আমেরিকায় থাকেন, কানাডায় থাকেন বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকেন তারা কিনতে পারেন। বইটার নাম হচ্ছে ক্রুসেড, ক্রনিকলস অফ অ্যান আনজাস্ট ওয়ার, দ্য আমেরিকান এম্পায়ার প্রজেক্ট। বইটা লেখা হচ্ছে জেমস ক্যারল বলে একজনের, সেপ্টেম্বর 11-এর পর লেখা। এই ভদ্রলোকের বাবা ছিলেন এয়ারফোর্সের জেনারেল, আমেরিকান, এবং উনি একটা ক্যান্টনমেন্ট তো না, ওদের বেস বলে, বেসে বড় হয়েছেন। উনি খুব সুন্দর করে করছেন, মানে খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন যে ক্রুসেডের ব্যাপারটা আর কি, যে খ্রিস্টিয়ান মনে মুসলমানদের সাথে যখনই কনফ্লিক্টের কথা আসে, যুদ্ধের কথা আসে, তখন তো ক্রুসেড ধর্মযুদ্ধ করতেছে। যদিও তারা ধর্মকর্ম করে না, ধর্মকর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের ভিতরে এইটা জেগে ওঠে যে ক্রুসেডের সময় যে প্রতিহিংসা, যে জিঘাংসা, যে ঘৃণা ছিল তাদের ভিতরে, সেটাই আবার সারফেস করে। এই জন্য এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য শ্যাডো অফ দ্য ক্রুসেডস। মানে একাধিক ক্রুসেড ছিল, আপনারা জানেন হয়তো, একটা সময় ছিল একটার পর একটা উল্টা উল্টি হয়েছে আর কি, মানে একবার করছে একবার ও করছে, এইভাবে করে ক্রুসেড চলছে। তো 1095 থেকে 1291 সাল পর্যন্ত নানাভাবে একসময় মুসলমানরা জিতছে, একসময় খ্রিস্টানরা জিতছে। তো শুরুটা করছে খ্রিস্টানরা, এবং জেরুজালেমে নাকি অ্যাঙ্কেল ডিপ রক্তের বন্যা বয়ে গেছে আর কি, মানে পা ডুবে যাইতো রক্তের ভিতরে। এত মুসলমানকে তারা হত্যা করছে ইনডিসক্রিমিনেটলি আর কি, শিশু থেকে শুরু করে কিছু বাদ দেয় নাই। তো মোহাম্মদ আসাদ বলতেছেন যে ওই জিনিসটাই এখনো তাদের মনের ভিতরে আছে, এবং এখনো তারা মুসলমানদেরকে ওই চোখে দেখে। কিছু একটা হইলেই মুসলমানদেরকে তারা প্রথমে ভিলিফাই করে, মুসলমানদের উপরে প্রথমে দোষটা চাপায়। দেখা গেছে অনেক, যেমন ধরেন নরওয়েতে একটা লোক অনেক মানুষ মাইরে ফেলছিল, তারা প্রথমে সন্দেহ করছিল যে এটা মুসলমানরা করছে, পরে দেখা গেল এটা এক্সট্রিম রাইটরা করছে। তারপরে ওকলাহোমা বোম্বিং বলে একটা হয়েছিল আমেরিকাতে, তারা প্রথমে সন্দেহ করছে মুসলমানরা, পরে দেখা গেল একটা খ্রিস্টান করছে। কিন্তু তাদের মাইন্ডসেটটা ওই রকম যে কিছু হইলেই তারা মুসলমানদের উপরে সন্দেহ করে, তাদের উপরে দোষ ফেলার চেষ্টা করে, অথবা তাদেরকে ভেরিফাই করে। এই ব্যাপারটা নিয়ে আমরা আগামী দিন পড়বো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।